ত্রিপুরার মাণিক্য রাজারা কি সত্যি চন্দ্রবংশীয় ক্ষত্রিয় ছিলেন, নাকি এটি ছিল রাজনৈতিকভাবে তৈরি করা এক রাজকীয় পরিচয়? কেন একটি উপজাতীয় রাজবংশ নিজেদেরকে মহাভারত অথবা শিব কিংবা হিন্দু ক্ষত্রিয়দের সাথে যুক্ত করতে চেয়েছিল? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজ আমরা জানব কিভাবে রাজমালা শুধু ইতিহাস নয় বরং রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছিল ত্রিপুরার মাণিক্য রাজাদের ক্ষত্রিয়ত্ব তুলে ধরতে। পরিচয়ের রাজনীতি। ইতিহাস শুধুমাত্র যুদ্ধ বা রাজাদের গল্পই নয়, কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচয়। একজন রাজা কে? তার শাসনের বৈধতা কোথা থেকে আসলো? কেন প্রজারা তাকে মেনে নেবে? মধ্যযুগীয় ভারতে এই প্রশ্নগুলির উত্তর ধর্ম, বংশ পরিচয় ও পুরাণের সাথে গভীরভাবে যুক্ত ছিল। ত্রিপুরার মাণিক্য রাজবংশ এই বাস্তবতার বাইরে ছিল না। তারা মূলত পাহাড়ি তিপ্রা জনগোষ্ঠীর শাসক ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারেন বৃহত্তর ভারতীয় রাজনৈতিক জগতে টিকে থাকতে হলে নিজেদের নতুনভাবে উপস্থাপিত করতে হবে। এই কারণে শুরু হয় ক্ষত্রিয়করণ। উপজাতীয় পরিচয় থেকে ধীরে ধীরে ক্ষত্রিয় রাজকীয় পরিচয়ের প্রক্রিয়া শুরু হয়। তিপ্রা জনগোষ্ঠী এবং প্রাচীন ত্রিপুরা। ত্রিপুরার প্রাচীন শাসকরা ছিলেন তিপ্রা বা ত্রিপুরী জনগোষ্ঠীর নেতা। তাদের সমাজ ছিল উপজাতীয় কাঠামো ভিত্তিক, গোত্র প্রধান, স্থানীয় পুরোহিত আর রাজকীয় পরিবারের আধিপত্য। রাজারা ছিলেন গোত্র প্রধানের মতো যুদ্ধ, ভূমি ও ধর্মীয় আচার নিয়ন্ত্রণ করতেন তারা। তাদের ভাষা ছিল তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ককবরক। সংস্কৃতি ছিল উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি সমাজের মতো। প্রকৃতি পূজা, গ্রাম, ধর্ম, স্থানীয় দেবতার উপর ভিত্তি করে তাদের সমাজ সংস্কৃতি গড়ে ওঠে। প্রথম দিকে ত্রিপুরায় ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের প্রভাব খুবই সীমিত ছিল। মূলত স্থানীয় দেবতা, প্রকৃতি পূজা এবং উপজাতীয় ধর্মীয় আচার ছিল প্রধান। মন্দির, পুরাণ, বর্ণ ব্যবস্থার কথা ছিল না। এই বিষয়গুলি ত্রিপুরায় অনেক পরে আসে, কিন্তু সময়ের সাথে সাথে ত্রিপুরা বাংলার সমতলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে শুরু করে। ধর্মীয়, অর্থনৈতিক এবং মূলত রাজনৈতিকভাবে নিজেদের প্রতিস্থাপিত করতে তারা সচেষ্ট হয়। বাংলার সাথে সংযোগ এবং সাংস্কৃতিক পরিবর্তন কি হয়েছিল? পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে ত্রিপুরা শক্তিশালী আঞ্চলিক রাজ্যের রূপ পরিগ্রহ করতে থাকে। মাণিক্য রাজারা কুমিল্লা, নোয়াখালী, সিলেটের অংশ সহ পূর্ব বাংলার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই অঞ্চলগুলির বেশিরভাগ মানুষ ছিল বাংলা ভাষাভাষী হিন্দু এবং মুসলিম কৃষক সম্প্রদায়। ফলে ত্রিপুরার রাজাদের সামনে একটি নতুন বাস্তবতা তৈরি হয়। তাদের এখন শুধু পাহাড়ি উপজাতির শাসকদের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। বাংলার ব্রাহ্মণ্য সমাজ, কায়স্থ প্রশাসক এবং সমতলের জনগণের কাছেও নিজেদের বৈধ শাসক হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। এই সময় থেকেই ব্রাহ্মণ পণ্ডিতদের আগমন বাড়তে থাকে। তারা রাজদরবারে আমন্ত্রিত হন। বাংলা ভাষা রাজদরবারে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। সরকারি দলিল, কবিতা ও আইনের ক্ষেত্রে বাংলা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়। হিন্দু পুরাণ, সংস্কৃত আচার ও বৈদিক ধর্মীয় প্রথা ধীরে ধীরে ত্রিপুরার রাজদরবারে প্রবেশ করতে শুরু করে। এটাই ছিল ত্রিপুরার সাংস্কৃতিক সংহতি, উপজাতীয় পরিচয় থেকে স্থানীয় হিন্দু পরিচয়ের যাত্রা।
এবার আসছি মাণিক্য উপাধির তাৎপর্য কি। ত্রিপুরায় প্রাচীন শাসকদের নামের সাথে মাণিক্য উপাধি ছিল। ইতিহাসবিদদের মতে পঞ্চদশ শতকে মাণিক্য উপাধির প্রচলন শুরু হয় বিশেষ করে মহামাণিক্যের আমলে। এই পরিবর্তন শুধুই নামের পরিবর্তন ছিল না, এটি ছিল রাজনৈতিক পরিচয়ের পরিবর্তন। মাণিক্য উপাধি রাজকীয় মর্যাদা, ধন সম্পদ ও হিন্দু রাজকীয় ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে। এই সময় থেকেই রাজারা নিজেদের উপজাতীয় প্রধান হিসাবে নয়, বরং ক্ষত্রিয় সম্রাট হিসাবে তুলে ধরতে শুরু করেন। তাহলে প্রশ্ন জাগে, কেন ক্ষত্রিয় পরিচয় এত গুরুত্বপূর্ণ ছিল? মধ্যযুগীয় ভারতীয় সমাজে ক্ষমতার বৈধতা অনেকাংশে নির্ভর করত বর্ণ ব্যবস্থার উপর। একজন রাজা যদি নিজেকে ক্ষত্রিয় হিসাবে প্রমাণ করতে পারতেন, তাহলে তার শাসনকে ধর্মীয়ভাবে বৈধতা দেওয়া হতো। এই কারণে ভারতে বহু রাজবংশ নিজেদেরকে সূর্যবংশীয় বা চন্দ্রবংশীয় হিসাবে দাবি করত। আর এই ক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা যায়, রাজপুত রাজারা বলতেন তারা রামচন্দ্রের বংশধর। দাক্ষিণাত্যের বহু রাজারা নিজেদের মহাভারতের বীরদের সাথে যুক্ত করতেন। ত্রিপুরার মাণিক্য রাজাদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া দেখা যায় এবং তারা বুঝতে পেরেছিলেন যদি তারা বৃহত্তর ভারতীয় রাজনৈতিক পরিমণ্ডলে মর্যাদা লাভ করতে চান, তাহলে তাদের একটি পবিত্র বংশ পরিচয় দরকার। আর রাজমালা এই ক্ষেত্রে এই কাজটা করে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজমালা ইতিহাস নাকি রাজনৈতিক প্রচার? এই প্রয়োজন থেকেই রাজমালার গুরুত্ব বৃদ্ধি পায়। রাজমালা শুধু একটি ইতিহাস গ্রন্থ নয়, এটি ছিল রাজনৈতিক বৈধতার দলিল, একটি রাজকীয় প্রচারপত্র। ত্রিপুরার রাজাদের চন্দ্রবংশীয় ক্ষত্রিয় হিসাবে তুলে ধরার ক্ষেত্রে রাজমালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের বংশকে মহাভারতের সঙ্গে যুক্ত করা হয় যেন তারা দাপর যুগের একটি সম্প্রসারিত শাখা। কিছু অংশে তাদের দেবতাদের আশীর্বাদ পুষ্ট শাসক হিসাবেও বর্ণনা করা হয়। এইভাবে রাজমালা একটি বিশেষ রাজনৈতিক কাজ করেছিল। এটি রাজাদের উপজাতীয় পরিচয়কে ধীরে ধীরে ব্রাহ্মণ্য হিন্দু পরিচয়ে রূপান্তরিত করেছিল। উপজাতীয় শাসকদের জন্য এটি সাংস্কৃতিক ব্রিজ তৈরি করেছিল। শিব, ত্রিপুরেশ্বরী মন্দির ও রাজনৈতিক মর্যাদা এই ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক সেটা আলোচনা করব। ত্রিপুরার রাজারা শুধু মহাভারতের সঙ্গে তাদের যুক্তই করেননি, শিব এবং শক্তির পূজার সাথেও নিজেদের যুক্ত করেছিলেন। ত্রিপুরেশ্বরী মন্দিরকে শক্তিপীঠ হিসাবে প্রতিষ্ঠা করা হয়। এটি শুধু ধর্মীয় কেন্দ্র ছিল না, এটি ছিল রাজনৈতিক ক্ষমতার প্রতীক। কারণ শক্তিপীঠের সাথে যুক্ত থাকলে রাজাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। রাজারা নিজেদের শিব ভক্ত হিসাবে তুলে ধরতেন। এইভাবে ধর্ম রাজনীতি একসাথে মিশে যায়। মন্দির শুধু পূজার স্থান নয়, এটি রাজ্যের কেন্দ্রীয় শক্তির প্রতীক। এইভাবে ত্রিপুরাতে একটা সংস্কৃতিকরণ বা সংস্কৃতাইজেশন শুরু হয়, যেখানে ব্রাহ্মণদের আগমন ঘটে। ত্রিপুরার রাজদরবারে বহু ব্রাহ্মণ পণ্ডিতকে আমন্ত্রণ জানানো হয়, আর তাদের কাজ ছিল রাজাদের জন্য পৌরাণিক বংশাবলী তৈরি করা, বৈদিক আচার অনুষ্ঠান পরিচালনা করা, রাজাদের ক্ষত্রিয় পরিচয়কে ধর্মীয়ভাবে বৈধতা দেওয়া। ইতিহাসবিদরা এই প্রক্রিয়াকে বলেন ব্রাহ্মণীকরণ বা সংস্কৃতাইজেশন। স্থানীয় উপজাতীয় শাসকরা ধীরে ধীরে ব্রাহ্মণ্য হিন্দু সংস্কৃতি গ্রহণ করে নিজেদের মর্যাদা বাড়াতে থাকে। এটি ত্রিপুরায় নয়, ভারতের বহু রাজ্যে এই ঘটনাটা ঘটেছে। তুলনামূলক উদাহরণ যদি দেওয়া যায়, ভারতবর্ষের ক্ষমতার ধরন ত্রিপুরার ঘটনা একেবারেই অনন্য নয়। মণিপুরের মেইতেই রাজারা নিজেদের অর্জুনের বংশধর বলে দাবি করতেন। আসামের অহোম শাসকরা পরে হিন্দু পুরাণের সাথে নিজেদের যুক্ত করেন। কেরালার জ্যামোরিন রাজারা
বলতেন তারা পরশুরামের আশীর্বাদ পুষ্ট। মারাঠা শাসক শিবাজির জন্য বিশেষভাবে রাজপুত বংশাবলী তৈরি করা হয়েছিল, কারণ ব্রাহ্মণদের স্বীকৃতি ছাড়া রাজ্যাভিষেক বৈধ হতো না। এই উদাহরণগুলি থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে রাজারা নিজেদের দৈব অধিকার প্রতিষ্ঠা করে নিজেদেরকে প্রকৃত ক্ষত্রিয় এবং ঈশ্বরের বরপুত্র হিসাবে প্রতিষ্ঠা করতে পৌরাণিক কাহিনী কিংবদন্তির আশ্রয় নিতেন, যেখানে সবটা ইতিহাস অবশ্যই না। এই পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই আপনার ধারণাটা একদম পরিষ্কার হয়ে গেছে যে ত্রিপুরার রাজারা নিজেদেরকে কেন চন্দ্রবংশীয় ক্ষত্রিয় হিসাবে দাবি করতেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।